যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, প্রথম টেস্টেই হার ভারতের। 15 বছর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। 15 বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। ইডেন টেস্টে লজ্জার হার ভারতের। মাত্র 93 রানে অল আউট ভারত। 30 রানে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। টেস্টে অপরাজিত অধিনায়কই থাকলেন টেম্বা বাভুমা। এবং এই জায়গা থেকে যেমনটা বলা যায় যে ইডেন টেস্টে ভারতের লজ্জার হার। যে খেলা, যে ম্যাচ হওয়ার কথা ছিল 4 থেকে 5 দিন, সেই ম্যাচের ভবিতব্য আড়াই দিনেই শেষ হয়ে গেল। এবং সেই জায়গা থেকে ইডেনের ভবিষ্যৎ কোথায় দাঁড়াতে চলেছে এই প্রশ্নও কিন্তু উঠছে। প্রথম টেস্টেই হার ভারতের, লজ্জার হার ভারতের। মাত্র 93 রানে অল আউট ভারত। 30 রানে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। টেস্টে অপরাজিত অধিনায়কই থাকলেন টেম্বা বাভুমা। এবং যিনি যাকে আমরা গতকাল থেকে এক্সপেক্ট করেছিলাম যে তিনি বোধহয় এই ম্যাচে বড় একটা রান করতে পারেন, এবং 55 রান করেছেন তিনি, যেখানে তিনি একজন ক্যাপ্টেন হিসেবে এই রানের ইনিংস খেলেছেন। যেখানে এই পিচে খেলা ব্যাটারদের কাছে কিন্তু যথেষ্টই স্ট্রাগল, প্রত্যেকটা রান ব্যাটারদের কাছে স্ট্রাগল। গতকাল থেকে আমরা বলেছিলাম যেখানে এই রানের যদি লিড দেয় তাহলে কিন্তু ভারতের কাছে এই ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে, আর তাই হলো। 15 বছর পর ভারতে ইডেন, 15 বছর পর যেখানে ইডেনে খেলতে দক্ষিণ আফ্রিকার জয়, টেস্ট জয়। 15 বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। এর আগে আমরা দেখেছিলাম 2010-এ নাগপুরে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। এবার 15 বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, 2010-এ নাগপুরে দক্ষিণ আফ্রিকা টেস্ট জয় করছিল ভারতের মাটিতে নাগপুরে। এবার 15 বছর পর আমার একটাই প্রশ্ন, যেখানে এই ইডেনের পিচ নিয়ে এত কথা হচ্ছে, সেক্ষেত্রে আইসিসির দরবারে ইডেনের ভবিষ্যৎ কি হতে চলেছে? আসলে ইডেনের ভবিষ্যৎ তো পরে হবে, তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে গৌতম গম্ভীর এখন কি বলবেন। আমরা কয়েকজন সাংবাদিক, মিডিয়া ম্যানেজারকে রিকোয়েস্ট করেছি গৌতম গম্ভীর যাতে আসেন প্রেস কনফারেন্সে, কারণ তিনি প্রথম থেকে বলছেন র্যাঙ্ক টার্নার, ইন্ডিয়ান ব্যাটাররাই র্যাঙ্ক টার্নার খেলতে পারে না। এই ঘটনা এর আগেও হয়েছে, ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজের সময়ও তুমি মনে করে দেখো, সেখানেও কিন্তু হয়েছে। যেখানে আগে সিচুয়েশন আলাদা ছিল, যখন আজহার ক্যাপ্টেন ছিল সেই সময় ভারতের ক্লাসি ব্যাটাররা ছিলেন, আজহার খান ছিলেন, সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ, সৌরভ, এরা প্রত্যেকে দুর্দান্ত স্পিন খেলতেন। আর এই টিম ইন্ডিয়ায় কিন্তু স্পিনার নেগোসিয়েট করার মতো ব্যাটারই নেই। আজকে 124 চেস করতে পারছে না, যেখানে ইডেন গার্ডেন্স 1997-এর বারবাডোস হয়ে গেল আজকে। তো সেক্ষেত্রে এরপর কিন্তু গৌতম গম্ভীরকে বলা উচিত বিসিসিআই এর তরফ থেকে যে তোমার ইনস্ট্রাকশনই শেষ ইনস্ট্রাকশন নয়। ইডেন গার্ডেন্সে যেখানে সুজন মুখোপাধ্যায় আজকেও কথা হয়েছে আমার সঙ্গে, তিনি বলছিলেন যে আমরা তো চেয়েছিলাম কোটিং ট্র্যাক করতে, যেখানে ব্যাটাররা সবই পাবে, সবাই সাহায্য পাবে, যেটা হয় আর কি কোটিং ট্র্যাক। 4-5 দিনের টেস্ট ম্যাচ যেটা দেখতে মানুষ আসে, ভিড় জমে। ইডেন গার্ডেন্সে আজকেও 40,000-এর উপর লোক এসছে, কিন্তু শেষ পর্যন্ত ইডেন ম্যাচ আড়াই দিনে শেষ, এবং ফলাফলটা স্কোর বোর্ডে ঝকঝক করছে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের রৌদ্রোজ্জ্বল স্কোর বোর্ডে। সেখানে ভারতের পরাজয় 30 রানে, এবং দক্ষিণ আফ্রিকা এসে এখানে ভারতকে হারিয়ে দিয়ে গেল। র্যাঙ্ক টার্নার যে টার্নার চেয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল রাতে বলেছেন যা চেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই দেওয়া হয়েছে। 3 দিন ধরে পিচে জল পড়েনি, তা এরপর আর কি এক্সপেক্ট করা যেতে পারে এই পিচ থেকে? সেখানে একটা রান নেওয়া টাফ হয়ে যাচ্ছিল, তাই ভারতীয় ব্যাটার যেখানে স্পিন খেলতে পারে না, সেখানে র্যাঙ্ক টার্নার দিয়ে মানে পাল্টা বুমেরাং হয়ে যাওয়াটা যেন অভ্যেসে পরিণত করে ফেলছেন গম্ভীর এন্ড কোম্পানি। ভার্সতি একদমই। এবং সে জায়গা থেকে এই যে গৌতম গম্ভীরের যে সিদ্ধান্ত, এবং যে সিদ্ধান্ত কথা তুমি বললে, তার অর্ডারি পিচ, যেখানে টিম ম্যানেজমেন্টের কথা শুনেই কিন্তু এই পিচ করা হয়েছিল, সেক্ষেত্রে সমস্ত জবাব তো বোধহয় আজকে তাকে দিতে হবে, তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সেটাই বলছি ভাস্বতী, যে আমাদের তরফ থেকে সিনিয়র অনেক জার্নালিস্টরা আজকে রিকোয়েস্ট করেছেন গৌতম গম্ভীরকে যাতে আনা হয় প্রেস কনফারেন্সে। তবে আমার ডাউট আছে তিনি আসবেন আজকে প্রেস কনফারেন্সে, আদৌ আসবেন কিনা, কারণ তাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। যে যেখানে ইডেন গার্ডেন্সে কোটিং ট্র্যাক দেওয়ার কথা বলছিলেন সুজন মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তাই বলছিলেন, সেখান থেকে গৌতম গম্ভীরের ইনস্ট্রাকশনে রাতারাতি মানে সারফেসটাই বদলে দেওয়া হলো। 3 দিন ধরে জল দেওয়া হয়নি, পিচে ড্রাই হয়ে গেছে, এবং আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছিলাম যে ইনকনসিস্টেন্ট বাউন্স। সেকেন্ড ডেতে আমরা দেখি যে ক্র্যাক ধরা পড়েছে, ফাটল ধরা পড়েছে উইকেটে, এবং কোন বল কিভাবে আসবে সেখানে ব্যাটাররাই বুঝতে পারছেন না। সেখানে ভারতীয় ব্যাটাররা যারা নাকি স্পিন ভালো খেলতে পারছে না, এটা যদি মানে গৌতম গম্ভীর মনে করেন যে এটা সেই
লক্ষ্মণ দ্রাবিড় এই টিমে রয়েছেন, আজাদ এই টিমে রয়েছেন, সচিন রয়েছেন, সৌরভ রয়েছেন, তারা ভুল করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এখানে ভারতীয় ব্যাটাররাই স্পিন খেলতে পারছে না, সেখানে র্যাঙ্ক টার্নার দিয়ে ভারতকেই বিপদে ফেলছেন গৌতম গম্ভীর। তো এটা বুঝতে হবে গৌতম গম্ভীরকে। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে হোয়াইট বল কোচ হিসেবে ঠিক আছেন গৌতম গম্ভীর, তবে রেড বলে কিন্তু একজন স্পেশালিস্ট কোচ দরকার। ভিভিএস লক্ষ্মণের নামে এর আগে উঠেছিল, এবং আমার মনে হয় এরপরে যে টেস্ট ম্যাচটা রয়েছে গুয়াহাটি সিরিজ নির্ধারক টেস্ট ম্যাচ, সেটা যদি ভারত হেরে যায় সিরিজ হেরে যাবে, এবং যদি ভারত জেতে তাহলে সিরিজ লেভেল হবে। এরপর গৌতম গম্ভীরের উপরে আরো একজন মাথা যদি বিসিসিআই বসায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না রেড বল ক্রিকেটে। তাই এটাই বলার যে আজকের এই ইডেন গার্ডেন্স 2025-এর ক্রিকেটের সর্বোদ্যান যেন 1997-এর বারবাডোস হয়ে উঠলো। হর্ষটি একদমই জয়জ্যোতি, এবং পাশাপাশি এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ যে সেক্ষেত্রে সিএবি থেকে অবশ্যই ভারতীয় বোর্ডকে জানানো হবে যে এমন পিচ তারা করতে চায়নি, এবং কোচের বারাক্কায় কিন্তু এই পিচ প্রতিনিধিদের দিয়ে করানো হয়েছে বোর্ডে। একদমই সঠিক। দেখো ভাস্বতী, পিচ মানে যখন পর্যবেক্ষণ করা হবে বা যখন স্টাডি করা হবে আইসিসির তরফ থেকে, তখন কিন্তু কিছুই ধরা হবে না যে গৌতম গম্ভীর রিকোয়েস্ট করেছে নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে। আইসিসির খাতায় কিন্তু লাল কালির দাগটা পড়বে, কারণ ইডেন গার্ডেন্সে ম্যাচ আড়াই দিনে শেষ হয়ে গেছে, এবং এটা কিন্তু মানে প্রায় আনপ্লেয়েবল উইকেট হয়ে যাচ্ছিল সেকেন্ড ডেতেই, যেটা মাইকেল ভন ইংল্যান্ড টিমের প্রাক্তন অধিনায়ক তিনিও টুইট করেছেন, এক্সেন্ডারে পোস্ট করেছেন যে অফ পিচ অ্যাট ইডেন গার্ডেন্স। তো এরপরে তুমি বুঝতেই পারছো যে বিশ্ব ক্রিকেট মঞ্চে একটা খারাপ বিজ্ঞাপন গেল ইডেন গার্ডেন্সে, যেখানে 6 বছর পরে টেস্ট ম্যাচ আসলো। আরো কি 6 বছর বা 7 বছর অপেক্ষা করতে হবে কলকাতার মানুষকে, যেখানে প্রথম দিন থেকে আমরা দেখছি যে গড়ে 35,000-এর উপর দর্শক টেস্ট ক্রিকেট দেখতে এসছে ইডেন গার্ডেন্সে। তাই এই ধরনের পিচ করে মানে এটা সর্বনাশ হলো ইডেন গার্ডেন্সই। সিএবির কিছু করার নেই এক্ষেত্রে, কারণ যদি রিকোয়েস্ট আসে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেক্ষেত্রে এটা করতেই হবে। তবে দিনের শেষে কিন্তু ওই রিপোর্ট কার্ডটাই থাকে যে ইডেনের পিচটা খারাপ ছিল, আড়াই দিনে শেষ হয়ে গেছে। গৌতম গম্ভীরের থেকে রিকোয়েস্ট এসছে না শুভমান গিলের থেকে রিকোয়েস্ট এসছে, সেটা কিন্তু দেখা হবে না। আইসিসির খাতায় লাল কালির দাগটা কিন্তু পড়ে গেল আজকে দুপুরে। অর্থাৎ জয়জ্যোতি টেস্ট হয়তো শেষ হয়ে গেল, ইডেন টেস্ট শেষ হয়ে গেল, তবে পিচ নিয়ে যে এই বিদ্রোহের হাওয়াটা সেটা হয়তো ইডেন থেকে উঠে গেল। অবশ্যই পিচ নিয়ে এই একের পর এক চলছে, যেমন আজকে সকালেও যখন কথা বলছিলাম এই কলকাতা টিভিতে তোমার সঙ্গে, তখনও কিন্তু তার একটু আগে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল আমার, এবং তিনি পরিষ্কার বলছেন যে আমার তো কিছু করার নেই, আমাকে যদি বলা হয় র্যাঙ্ক টার্নার করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, এবং এটা যেহেতু মানে হোম ভেন্যু ভারতের, সেক্ষেত্রে আমাকে সেটাই করতে হবে। যার ফলে রাতারাতি সাকসেস বলতে দেওয়া হলো ইডেন গার্ডেন্সের, এবং যেখানে একটা স্পোর্টিং ট্র্যাক, একটা হেলদি ক্রিকেট টেস্ট ক্রিকেটে দেখার জন্য যে উইকেট প্রয়োজন সেই উইকেট ছিল অলরেডি, যেটা সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, আজকে সকালে জানিয়েছেন। সেখান থেকে র্যাঙ্ক টার্নার করতে গিয়ে এই বিপত্তি, এবং অবশেষে কি হলো, দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা তো স্ট্রাগল করবে, কিন্তু দিনের শেষে ইতিহাসের খাতায় থাকলো যে ভারত পরাজিত 30 রানে এমবাবা ভুমার দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়ে গেল ইডেন গার্ডেন্সে। তাই এটা মানে কিছুই হলো না, আলটিমেটলি ভারতের ক্ষতি হলো, এবং গৌতম গম্ভীরকে জবাবটা দিতে হবে। দেখা যাক উনি প্রেস কনফারেন্সে আসেন। একদমই, এবং নিজেদের অর্ডারই পিছেই যেন ফাঁসলো ভারত। জয়জ্যোতি তুমি সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো গৌতম গম্ভীরদের যে টান, সেই টানের দাবিতে যে পিচ বানানোর নির্দেশ ছিল, এবং সেটাই গিয়ে বিপদে পড়লো টিম ইন্ডিয়া, এবং টিম ইন্ডিয়ার লজ্জার হার। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 124 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 93 রানে গুটিয়ে গেলেন ঋষভ পান্টরা। আপনাদের জানিয়ে রাখবো, এবং এই বিষয়ে কিন্তু ইডেনের ভবিষ্যৎ আগামী দিনে কোথায় যেতে চলেছে, কারণ আইসিসির দরবারে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত যে সামনে আসছে, সিএবি থেকে অবশ্যই ভারতীয় বোর্ডকে জানানো হবে এমন পিচ তারা করতে চায়নি। শুধুমাত্র কোচের জন্যই কিন্তু বোর্ডের পিচ প্রতিনিধিদের দিয়ে করানো হয়েছে, যদিও আইসিসি পিচ রেটিং দেওয়ার সময় হয়তো এত কিছু দেখবে না, শটান ইডেনকে অযোগ্য রেটিংই দিয়ে দেবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনার সঙ্গে এর আগেও কথা হয়েছে, পিচ নিয়ে আপনিও জানিয়েছিলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছিলেন। একটা বিষয়, আইসিসি যখন পিচ রেটিং দেবে সেই দেওয়ার সময় তো এত বিষয় দেখবে না, সেক্ষেত্রে ইডেনকে সাধারণ বা অযোগ্য রেটিংই দিয়ে দেবে। সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে এই পিচ নিয়ে তো নতুন বিদ্রোহের হাওয়া উঠে গেল ইডেন থেকে। দেখো, সেটা তো একটা ক্ষতি, ইন্ডিয়ানদের ক্ষতি, কিন্তু তার চেয়ে আরো বড় ক্ষতি ইন্ডিয়ান ক্রিকেটের, যে তারা এই ম্যাচটা হেরে তাদের যেটা দাঁড়ালো, তাতে যদি গুয়াহাটিতেও জেতে
তারা ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিং এ যেমন 3 নম্বরে ছিল, সে 3 নম্বরেই থাকবে। তারা কিন্তু 2-তে উঠতে পারবে না। দুটো টেস্ট ম্যাচ জিততে 2-তে উঠতো। আর কোনো হোম সিরিজ 2026-এ নেই। হোম টেস্ট ম্যাচে যদি তুমি না জিততে পারো নিজের ঘরের মাঠে, আবার ঘূর্ণি বানিয়ে তুমি যদি আবার হারো, তাহলে তুমি তো সুইসাইড করছো লিটারেলি। এবং এটা কি করে চলতে পারে? আজকে তো একটা বড় বিতর্ক হয়ে গেছে, যেহেতু সৌরভ বলেছেন যে ইন্ডিয়ান টিমই এই উইকেট চেয়েছে। আমি মনেই করতে পারছি না এতগুলো বছরে কখনো কোনো হোম অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট এই ধরনের সরাসরি বলেছেন কিনা। এবং মনে রাখতে হবে হোম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নাম সৌরভ গাঙ্গুলি, কারণ তিনিও বলছেন যে জনতা ব্লেম করছে সিএবি কে। তিনি বলছেন আমায় কেন ব্লেম করছো, তোমরাই তো চেয়েছো। এটা প্রকাশ্যে আসার পর আরো বেশি করে প্রেশার তৈরি হয়ে গেছে। যদি আজকে ভারত জিততো এই প্রেশারটা সামলাতে পারতো, কিন্তু এখন গৌতম গম্ভীরকে জবাবদিহি করতে হবে। কেন আপনি এই উইকেট এরম করলেন? কেন 4টে স্পিনার খেলালেন এখানে, যেখানে একটা স্পিনার গোটা ম্যাচে 1 ওভার বল করেছে? আপনি একটা ব্যাটসম্যান কমিয়ে দিলেন। এবং সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হলো ইন্ডিয়ান ক্রিকেটে, হোম টেস্ট ম্যাচে সাধারণত এই ধরনের পরিবেশ হয় না। হোম টেস্ট ম্যাচ মানে তোমার সুবিধে হোমে, এবং তুমি যেখানে বিদেশে ইংল্যান্ডের মাঠে নর্মাল উইকেটে ভালো ক্রিকেট খেলে এসেছো, তোমার দুজন ভালো পেসার আছে, সেখানে তুমি কেন আবার ঘূর্ণি চাইলে? আবার তো তুমি হারলে, টানা 4টে ম্যাচ তুমি দেশের মাঠে হেরে গেলে। একদমই গৌতম দা, আপনি সঙ্গে থাকুন। জয়জ্যোতি রয়েছে আমার সঙ্গে ইডেন থেকে। জয়জ্যোতি, গৌতম দা রয়েছেন ফোনে, তোমার প্রশ্ন গৌতম দাকে। গৌতম দা, একটি প্রশ্ন যেটা আমরা ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজেও দেখেছি এবং এই সাউথ আফ্রিকা সিরিজেও দেখলাম, এই ভারতীয় ব্যাটিং লাইন আপে একটাও ভিভিএস লক্ষ্মণ নেই, বা রাহুল দ্রাবিড় নেই, বা সৌরভ গঙ্গোপাধ্যায় নেই, বা মোহাম্মদ আজহারউদ্দিন নেই। তারপরেও গৌতম গম্ভীর এতটা শিওর হয়ে কি করে র্যাঙ্ক টার্নার দিতে বলেন সিবি কে, যে যেখানে নিজের দলের ক্রিকেটাররাই স্পিন খেলতে পারছে না, সেখানে বারবার বুমেরাং। নিউজিল্যান্ড ধরো এবং আজকের ইডেন গার্ডেন, 2025-এর ইডেন গার্ডেন কোথাও গিয়ে 1997-এর বারবাডোস হয়ে গেল। গৌতম দা কি বলবেন? আমার মনে হয় যে গৌতম গম্ভীর সাদা বলে খুব ভালো কোচ, সাদা বলের খুব ভালো কোচ, কিন্তু রেড বলে তিনি কিন্তু তার রেকর্ড খুব একটা ভালো না। এবং রেড বলে তিনি এমন সব সিদ্ধান্ত নেন যেগুলো সাদা বলে চলে। সাদা বলে এভাবে ক্যাপ্টেন্সি হয় না। আমি ক্যাপ্টেন্সি শব্দটা সচেতন ভাবে ব্যবহার করছি, কারণ ইন্ডিয়ান টিমে কোচই ক্যাপ্টেন, অন্য টিমে ক্যাপ্টেন, এখানে কোচই ক্যাপ্টেন। ওখানে বাবুমা নিজে ক্যাপ্টেন, দক্ষিণ আফ্রিকান কোচ ক্যাপ্টেন নন, কিন্তু এই টিমে গৌতম গম্ভীর ক্যাপ্টেন, তিনি সবকিছু ঠিক করেন গ্রেগ চ্যাপেলের মতো। সেই ক্যাপ্টেন্সিতে যদি এত অস্থির মস্তিষ্কতা থাকে, এত যদি বদল করা হয়, আমরা বিরাট কোহলিকে বলতাম তিনি বেশি বদলান, গৌতম গম্ভীর তাকেও ছাপিয়ে গেছেন। এবং টেস্ট ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়, শুধু অলরাউন্ডার দিয়ে ক্রিকেট খেলা যায় না। তুমি সাই সুদর্শনকে সরিয়ে দিয়ে 3 নম্বরে পাঠিয়ে দিলে ওয়াশিংটন সুন্দরকে, সে 93 না 92 বল আজকে যে 31টা, ওখানে যদি কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান ব্যাট করতো প্রেশারটা অনেক কমে যেত। কিন্তু 92 বল ধরে আরো বেশি প্রেশারটাকে, সে হয়তো উইকেটে থাকলো কিন্তু প্রেশারটাকে বাড়িয়ে দিল ব্যাটিং লাইন আপের ওপরে। এবং এত বেশি অলরাউন্ডার নিয়ে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলা যায় না। টেস্ট ম্যাচ ক্রিকেটে স্পেশালিস্ট ব্যাটসম্যান, স্পেশালিস্ট বোলারের খেলা। এটা ওয়ানডে নয়, এটা টি20 নয়। কিন্তু গৌতম গম্ভীরকে কে বোঝাবে? হয়তো 4th হারের পর বুঝবেন। অশ্বতী, একদমই ধন্যবাদ জানাবো আপনাকে গৌতম দা। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। জয়জ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, তুমি যেমনটা বলছিলে যে আজকের দিনটা হয়তো 1997 বার্বাডোসের ম্যাচের কথা মনে করিয়ে দিচ্ছে। অবশ্যই ভাস্বতী, দেখো সেখানে ফ্র্যাঙ্কলিন, রোজ, অ্যামব্রোজ এরা মাতিয়েছিলেন 1997, এবং এখানে স্পিনাররা মাতিয়েছেন। ভাবতে পারছো, যেখানে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা 159 অল আউট হয়ে যায়, সেখান থেকে এই টেস্ট ম্যাচ বের করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আমি আবারও সেটাই বলবো যে গৌতম গম্ভীরের যে অ্যাবসলিউট পাওয়ারটা দেওয়া হয়েছে, এবার বোধহয় ছেড়ে ফেলার সময় হয়েছে এই অ্যাবসলিউট পাওয়ার। তিনি থাকুন, তিনি কোচ হিসেবে থাকুন, তবে তার নির্দেশই শেষ নির্দেশ। এটা এখান থেকে বেরিয়ে আসতে হবে অ্যাটলিস্ট রেড বল ক্রিকেটে। বারবার এর আগেও কথা উঠেছিল যে ভিভিএস লক্ষ্মণকে রাখা উচিত ভারতীয় টেস্ট টিমের সঙ্গে, অবশ্যই রাখা উচিত, কারণ হোয়াইট বল ক্রিকেট আমরা গম্ভীর বড় ক্রিকেটার ছিলেন, রেড বল ক্রিকেটার তিনি আহামরি ব্যাটসম্যানও ছিলেন না। তার ক্রিকেটিং ক্যারিয়ারও যদি তুমি দেখো, সেক্ষেত্রে কিন্তু বিশাল আহামরি ব্যাটসম্যান রেড বল ক্রিকেটে কোনোদিনই ছিলেন না গৌতম গম্ভীর। তবে এরপর তিনি যে গ্যাম্বেল গুলো খেলছেন সেটাও তো খাচ্ছে না। তিনি বলছেন র্যাঙ্ক টার্নার আনতে, এবং বারবার আমরা নিউজিল্যান্ড যখন ভারতে আসে তখনও র্যাঙ্ক টার্নার দিয়ে আমরা দেখি যে নিউজিল্যান্ড বোলাররা ডমিনেট করছে, ভারতীয় বোলাররাও ডমিনেট করছে, এদিকে ভারতীয় ব্যাটাররা পর্যদুস্ত হচ্ছে। তাহলে লাভটা কি হচ্ছে? দিনের শেষে তো ভারত হারছে,
স্কোর বোর্ডে তো দেখা যাচ্ছে ভারত হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। তাই এটাই বলার, এখন যে প্রেস কনফারেন্স হবে আর 5 মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স হবে, সেখানে কোন ভারতীয় ক্রিকেটারকে পাঠানো হয়, যদি কোচকে পাঠানো হয় তাহলে খুব ভালো। খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স এবং অনেকগুলো প্রশ্ন, উত্তর আদৌ কি তিনি দেবেন, গৌতম গম্ভীর কি আসবেন, সেই সাহস কি আজকে রয়েছে তার আসার, সেটার অপেক্ষাতে কিন্তু আমরা রয়েছি। একদমই, ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।